তবুও নীরুর সাড়া না পেয়ে অরহান এবার দরজায় লাথি দিতে শুরু করে। তবে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে অরহানের শরীরে এত শক্তি ছিল না যে সে দরজা ভেঙে ফেলবে। অবন্তিকা আর আফসার এক অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য বাড়ির বাহিরে ছিল। এ কারণে অরহান কাউকে সাহায্যের জন্য ডাকতেও পারল না। ধপ করে বাথরুমের দরজার সামনে বসে পড়ল সে। অরহান এই মুহূর্তে কি করবে বুঝতে পারছে না। অদ্ভুত অস্থিরতায় তার সমস্ত শরীর কাঁপছে। অরহান চিৎকার করে আবার নিরুপমাকে মানাতে শুরু করলো। নীরু প্লিজ, নিজের কোনো ক্ষতি করো না। তুমি পড়তে চাও তো আমি নিজেকে তোমাকে কলেজে ভর্তি করিয়ে আসবো। প্লিজ তুমি দরজা খুলে দাও নীরু। নিরুপমা ভেতর থেকে দরজায় কান পেতেই সব শুনছিল। নিরুপমা এবার দরজা খুলে বের হয়। অরহান নিরুপমার হাতে ব্লেড দেখে দৌড়ে নিরুপমার হাত থেকে সেটা ফেলে দিয়ে নিরুপমাকে জড়িয়ে ধরে তার কপালে গালে চুমু খেতে থাকে। অস্থির কণ্ঠে শুধায়, এভাবে কেউ পাগলামি করে নিরু? পড়ার জন্য কি জীবন দিয়ে দেবে? এটা কোনো কথা? ভয়ে অরহানের বুক এখনো কাঁপছে। নিরুপমা অরহানের বুকে মাথা রেখে দুষ্টু হাসি দেয়। তারপর বুক থেকে মুখ তুলে অরহানের দিকে তাকায়। কান্নাকাটি করার কারণে নিরুপমার চোখ ফুলে গিয়েছে। অরহান সেটা খেয়াল করে। অরহান নিরুপমাকে আবার নিজের বুকে জড়িয়ে ধরে। নিরুপমার এরকম আচরণে অরহানের নীরুর প্রতি প্রচন্ড রাগ উঠলেও অরহান কিছু বলার সাহস করে না। যদি আবার কিছু করে বসে। নিরুপমা অরহানের দুর্বলতার সুযোগ খুব ভালোভাবেই নিচ্ছে। অরহান আজ নিরুপমাকে নিজের বুকে নিয়ে শুয়েছে। দিন যতই বাড়ছে এই নীরু ততই তার জীবনে আধিপত্য বিস্তার করে চলেছে। এত কঠোর হওয়া সত্ত্বেও অরহান নিজের মনের এই সমস্যার সমাধান করতে পারছে না। তবে অরহানের মনের মধ্যে আরেক দুশ্চিন্তা এসে বাসা বেঁধেছে। সেটা হলো তার বাবা। বাবাকে কিভাবে সে নীরুকে পড়ানোর ব্যাপারে রাজি করাবে। বাবা কিছুতেই রাজি হবেন না, এটা এক প্রকার নিশ্চিত। কিন্তু নীরু তো এখন আরো বাচ্চামি শুরু করেছে। অরহান মনে মনে ভাবে, যত যাই হোক বাবার সন্তুষ্টির জন্য আমি আমার নীরুকে হারাতে পারবো না। রাতের অন্ধকার কেটে সবেমাত্র ভোরের আলো ফুটেছে। খুব ভোরে উঠে ব্যায়াম করা অরহানের অভ্যাস। তবে এখন শরীর সুস্থ থাকায় সকালে উঠে ব্যায়াম করা হয় না তার। অরহান পাশ ফিরে নিরুপমার ঘুমন্ত মুখখানা দেখে স্মিত হেসে নিরুপমার কপালে চুমু এঁকে দেয়। অরহান নিজের রুমে বসে তার বাবার ওঠার অপেক্ষা করতে থাকে। কাল অনেক রাত করে তার বাবা মা বাড়ি ফিরেছেন বিধায় নীরুর পাগলামি সম্পর্কে কেউই কিছু জানে না। অরহান নিরুপমার দিকে তাকাতেই দেখেন নীরু সবেমাত্র আড়মোড়া ভেঙে উঠছে বিছানা থেকে। নিরুপমা অরহানের পানে তাকালে অরহান নিরুপমার দিকে তাকিয়ে বলে, আজ রেডি থেকো, বাবার পারমিশন নিয়ে তোমাকে কলেজে ভর্তি করিয়ে দেব। নিরুপমা খুশি হয়ে অরহানের কোলে বসে পড়ে। অরহানের চোখে এখনো কালকের দৃশ্য ভেসে আসছে, তাই নিরুপমা তার কোলে বসার সাথে সাথে অরহান নিরুপমাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। অরহান চাইলেও এখন নীরুর প্রতি কঠোর হতে পারবে না। সকাল 7:30। নিজের ইউনিফর্ম পরে মাত্র রেডি হয়েছেন আফসার। হঠাৎ অরহানকে নিজের রুমের বাহিরে দেখে আফসার ডাক দিয়ে বলেন, অরহান, বাইরে কেন, ভিতরে আসো। অরহান তার বাবার সামনে গিয়ে চিন্তায় মগ্ন হয়। অদ্ভুত এক জড়তা কাজ করছে তার ভেতর। পুরুষত্বার এক ইগো কাজ করছে মনে। তার বাবার বিরুদ্ধাচরণ সে জীবনে একবারই করেছিল, নিরুপমাকে বিয়ে করে। তবে তখন তার ইগোর ব্যাপারটা সেখানে উপস্থিত ছিল না। কিন্তু নীরুর পাগলামি স্মরণ করে নিজের ইগো সাইডে রেখে অরহান গম্ভীর কণ্ঠে শুধায়, বাবা, আমি নীরুকে পড়াতে চাই। আফসার যেন বিস্ময়ের চরম সীমায় অবস্থান করছে অরহানের কথা শুনে। এক মুহূর্তের জন্য নিজের কানকে বিশ্বাস করতে পারল না আফসার। তার এত বছরের কুশিক্ষায় শিক্ষিত অরহান কি সব খাপছাড়া কথাবার্তা বলছে। চোখে মুখে প্রচণ্ড রাগের আভা ফুটে উঠেছে তার। এই মুহূর্তে আফসারের আর নমনীয় ব্যবহার করার নাটক করা সম্ভব নয়। আফসার রাগ মিশ্রিত কণ্ঠে চিৎকার করে শুধালো, তুমি যা বলছো ভেবে বলছো তো অরহান? অরহান তার বাবার এরকম প্রতিক্রিয়া আশা করছিল। মাথা নিচু করে অরহান আবার শান্ত কণ্ঠে বলে ওঠে, বাবা, নীরুর অনেক শখ পড়ার, সেজন্য আমি তাকে কলেজে ভর্তি করিয়ে দিতে চাচ্ছি। অরহানের কথা শুনে আফসারের চোখ বড় বড় হয়ে গেল। রাগে মাথা দপদপ করছে তার। দাঁতে দাঁত চেপে শুধালো, ওই অজপরা গায়ের মেয়ের শখ পূরণের জন্য কি তুমি বিয়ে করেছো? আমার দেওয়া শিক্ষা কি তুমি ভুলে গেছো? ওই মেয়ে আবদার করলেই তুমি রাজি হবে কেন? এই বাড়িতে এসেই নিজের যা মর্জি তাই করে বেড়াচ্ছে ওই বেয়াদব মেয়ে, আর তুমি ওকে আরো প্রশ্রয় দিচ্ছ। কোথায় সে? অবন্তিকা আর নিরুপমা রুমের বাহিরে লুকিয়ে আফসার আর অরহানের কথোপকথন শুনছিল। আফসার রেগে রুম থেকে বের হয়ে নিরুপমা আর অবন্তিকাকে দেখে রাগে চিৎকার করে উঠল। অরহানও তার বাবার পিছে পিছে রুম থেকে বের হয়ে তার বাবার দিকে তাকিয়ে রয়েছে।
নিরুপমা অবন্তিকার পেছনেই গুটি গুটি হয়ে দাঁড়িয়েছিল। আফসার রেগে অবন্তিকাকে ধাক্কা দিয়ে সরিয়ে যেই না নিরুপমাকে মারতে যাবে, অরহান দৌড় দিয়ে নিরুপমার সামনে গিয়ে দাঁড়ায়। আফসার অবাক দৃষ্টিতে অরহানের পানে তাকিয়ে চিৎকার করে শুধায়, অরহান, বাড়াবাড়ি কিন্তু আমার একদম পছন্দ না। তুমি সেটা খুব ভালো করেই জানো। অরহান এতক্ষণ তার বাবার কথা চুপচাপ শুনলেও তার মাকে ধাক্কা দিতে আর নিরুপমাকে মারতে দেখে ভেতরে ভেতরে প্রচণ্ড রাগ অনুভব করে। অরহান গম্ভীর কণ্ঠে শুধালো, তোমার যা বলার আমাকে বলো বাবা, কিন্তু আমার অনুরোধ, নীরুর গায়ে হাত উঠাবে না। আফসার রাগে কটমট করতে করতে বললেন, তুমি ভুলে গেছো অরহান, তুমি এই অশিক্ষিত গরিব মেয়েকে কি জন্য বিয়ে করে এনেছিলে? তুমি ওকে বিয়ে করেছো যাতে নিজের ইচ্ছা মতন ওকে চালাতে পারো। এই জন্যই কিন্তু তুমি লামিয়াকে বিয়ে করতে রাজি হয়নি, আর এখন ওকে পড়াতে চাচ্ছ। এই মেয়ে পড়বে নাকি ঘরের কাজ করবে, কোনটা? বাবা, একটু পড়তেই তো চাচ্ছে নীরু। বাড়ির কাজের ফাঁকে যদি সময় পায় তাহলে পড়লে সমস্যা কোথায়? হ্যাঁ, যদি পড়ার নাম করে কোনো কাজ না করে তাহলে ওকে আমি নিজে শাসন করব। তুমি যে ওকে কতটা শাসনের উপর রেখেছো তা তো আমি দেখতেই পাচ্ছি। তোমার প্রশ্রয় এই মেয়ে এত ফালতু আবদার করার সাহস পাচ্ছে। এত পড়ার শখ থাকলে ওর বাবা মা ওকে পড়ায়নি কেন? বিয়ে দিয়েছিল কেন? নিরুপমা এবার অরহানের পেছনে দাঁড়িয়ে চ্যাটাং চ্যাটাং করে বলে, আমার অভিভাবক এখন আপনার ছেলে, তাই আমার শখ পূরণের দায়িত্বও তার। দেখেছো কথার কি ঋষি? বেয়াদব মেয়ে মুখে মুখে তর্ক করে। ওকে তো আমি... এ কথা শুনে অরহান আর তার রাগ কন্ট্রোল করতে পারে না, এক প্রকার জোরেই বলে ওঠে, বাবা প্লিজ, আর যাই হোক নীরুর গায়ে হাত তুলবে না। আর নীরু তো ঠিকই বলেছে, আমি এখন ওর অভিভাবক, তাই নীরু কি করবে না করবে সেটা আমি ডিসাইড করব। তুমি ডিসাইড করলে এই মেয়ে আবার পড়ার আবদার করার সাহস পায় কিভাবে? তার মানে তুমি সাহস দিচ্ছ। সাবধান অরহান, পরে কিন্তু তোমাকেই পস্তাতে হবে। লিখে দিতে পারি আমি। এই মেয়ে সুবিধার না। কলেজে ভর্তি হলে দেখা যাবে ছেলেদের সাথে খাতিল করে বেড়াচ্ছে, তখন আমাদের পরিবারের মান সম্মান নষ্ট হবে। অনেক হয়েছে বাবা, একটা ছোট বিষয় নিয়ে আর কত অশান্তি করবে তুমি? নীরু শুধু পড়তে চেয়েছে, কোনো খারাপ কিছু তো আর চাইনি। আর কথায় কথায় নীরুকে মারতে আসা বন্ধ করো প্লিজ। ও আমার স্ত্রী, ওকে যা শাস্তি দেওয়ার সেটা আমি দিব। আর রইল কলেজে ভর্তির ব্যাপার, সেটা তুমি অনুমতি না দিলেও আমি তোমার অবাধ্য হতে বাধ্য হব বাবা। অরহানের এত কড়া কথা শুনে আফসার বাকরুদ্ধ হয়ে যায়। এই প্রথম অরহান তার বাবার সাথে এতটা রুক্ষ আচরণ করলো। রাগে আফসারের চোয়াল শক্ত হয়ে গেছে, চোখ থেকে যেন আগুনের লাভা বের হচ্ছে। অবন্তিকাও আজ নিজের ছেলের এই রূপ দেখে হতবাক। অরহান সেটা পাত্তা না দিয়েই নিরুপমার হাত ধরে বলল, চলো না নীরু। নিরুপমা অরহানের হাত ধরে যেতে যেতে একবার পেছন ফিরে আফসারের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিল, যে হাসির অর্থ হলো, দেখুন আপনি পারলেন না আমাকে শায়েস্তা করতে। আফসার রাগে গজগজ করতে করতে অবন্তিকার দিকে তাকালেন। অবন্তিকার আত্মা শুকিয়ে গেল। এখন সমস্ত রাগ আফসার অবন্তিকার উপর ঝাড়বে। অরহান নিরুপমার হাত ধরে রাগে গজগজ করতে করতে রুমে নিয়ে আসে। রাগে তার সমস্ত শরীর কাঁপছে। নিরুপমা অরহানের কাছে এসে আগুনে আরেকটু ঘি দিয়ে বলে ওঠে, বাবা এখন আপনার উপরের সমস্ত রাগ মামুনের উপর তুলবে, দেখে নিন। এতে অরহান আরও উত্তেজিত হয়ে যায়। রাগান্বিত কণ্ঠে শুধায়, মা, এসবের মধ্যে কোথায় আসলো? গিয়ে দেখুন, সব বুঝতে পারবেন। অরহান রেগেমেগে তাড়াতাড়ি অবন্তিকার কাছে যেতে থাকে। নিরুপমাও অরহানের পেছন পেছন যায়। মনে মনে ভাবে, এবার জমবে খেলা। আফসার সবেমাত্র অবন্তিকাকে মারতে উদ্যত হয়েছে। তবে অরহানকে সামনে আসতে দেখে রাগান্বিত দৃষ্টিতে অরহানের পানে তাকায় আফসার। অরহান তার মায়ের হাত ধরে বলে ওঠে, মা, তুমিও চলো আমাদের সাথে। নীরুর ভর্তির সময় তুমি সাথে থাকলে ওর ভালো লাগবে। অবন্তিকা কোথাও যাবে না অরহান। অরহান নিরুপমা আর অবন্তিকাকে নিয়ে গাড়িতে করে কলেজের দিকে যাচ্ছে। আফসার যাতে নিরুপমাকে নিয়ে আজেবাজে কথা না ছড়াতে পারে সেজন্য নিরুপমাই বলেছে তাকে কোনো গার্লস কলেজে ভর্তি করাতে।
নিরুপমা আজ বেশ খুশি। পেছন ফিরে অবন্তিকার দিকে তাকিয়ে একটা চোখ টিপ দেয় নিরুপমা, যা দেখে অবন্তিকা আনমনেই হাসতে থাকে। তবে অরহান এখনও প্রচণ্ড গম্ভীর হয়ে রয়েছে। অরহান নিরুপমাকে ভর্তি করিয়ে হঠাৎই নিরুর হাত ধরে একটু আড়ালে নিয়ে যায়। অনিচ্ছা সত্ত্বেও তোমার পাগলামির কারণে এত বড় সিন ক্রিয়েট করে তোমাকে ভর্তি করলাম নিরু। আশা করি তুমি নিজের লিমিটে থাকবে সব সময়। নিরুপমা মুচকি হাসি দিয়ে বলে, অবশ্যই। মানুষের সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে তার মন। মন মানুষের নিজের চেতনার এক বিমূর্ত অঙ্গ হলেও এই মনের উপর মানুষের কোনো নিয়ন্ত্রণ থাকে না। মানুষের মন আবহাওয়ার মতোই পরিবর্তনশীল। তবে সবথেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই মনের পরিবর্তনও মানুষের অজান্তেই হয়ে যায়। অরহান বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছে আর বাহিরের দৃশ্য দেখছে। অরহান নিজেও ভাবতে পারেনি আজ সে তার বাবার সাথে এত কঠোর আচরণ করে ফেলবে। নিজের বাবাকে সবসময় নিজের আদর্শ ভেবেই বড় হয়েছে সে। এমনকি কিছুদিন আগেও তার নিজেরও এরকমই ধারণা ছিল। তবে কি তার ধারণায় কোনো পরিবর্তন এসেছে? অরহান স্বগতোক্তি করে বলল, না, কখনোই না। সে যা করেছে আজ রাগের মাথায় করেছে, ধারণার পরিবর্তনের জন্য নয়। নিরুপমা অরহানকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে তার সামনে গিয়ে দাঁড়ায়। অরহান নিরুপমার পানে তাকিয়ে দেখে নিরুপমা গোলাপি রঙের জর্জেটের শাড়ি পরে আছে। খুব আবেদনময়ী লাগছে তার নিরুকে। নেশাগ্রস্ত চোখে অরহান নিরুপমার পানে তাকিয়ে থাকে। নিরুপমা অরহানের হাত থেকে সিগারেট নিয়ে অরহানের অধরে আলতো করে ঠোঁট ছোঁয়ায়। অরহান আবেশে নিরুর কোমর জড়িয়ে ধরে। নিরুপমা স্নিগ্ধ হেসে অরহানের বুকে মাথা রেখে বলে, মামুনের কাছ থেকে শুনেছিলাম আপনি নাকি গানও গাইতে পারেন, তাহলে একটা গান শোনান না। নিরুপমার কথা শুনে অরহান গম্ভীর হয়ে যায়। নিরুপমার কোমর ছেড়ে দিয়ে সরে দাঁড়ায়। আমি অনেক বছর আগে গান গাওয়া ছেড়ে দিয়েছি নিরু। গম্ভীর কণ্ঠে শুধায়। নিরুপমা যদিও এর কারণ জানে, তবুও অরহানের মুখ থেকে শোনার জন্য জিজ্ঞাসা দৃষ্টিতে প্রশ্ন করে। কেন? অরহান নিরুপমার দিকে এক পলক তাকিয়ে বাহিরের দিকে দৃষ্টিপাত করে বলে, বাবার আমার গান গাওয়া পছন্দ ছিল না। বাবার মতে গান গাওয়া মেয়েদের কাজ। পুরুষরা যাবে যুদ্ধে, ধরবে অস্ত্র। নিরুপমা তাচ্ছিল্যের হাসি দেয়। এরকম অমানুষের কাছ থেকে আর কী বা আশা করা যায়। নিরুপমা অরহানের দিকে তাকিয়ে শুধায়, পুরুষরা অস্ত্রও ধরতে পারে, আবার সেই শক্ত হাত দিয়ে প্রিয়জনের জন্য ফুলও স্পর্শ করতে পারে। ব্যাপারটা মূলত দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। আজ না হয় নিজের দৃষ্টিভঙ্গির বাহিরে গিয়ে নিজের মনকে একটু শান্ত করার জন্য হলেও একটা গান করেন। অরহান নিরুপমার পানে তাকিয়ে মলিন হেসে বলে, তুমি দেখছি বেশ গুছিয়ে কথা বলতে পারো নিরু, তবে আমি গান গাইতে পারবো না। নিরুপমা অরহানের পানে তাকিয়ে বলে, আমি কিন্তু যে কোনো ফোন দিয়ে এটে নিজের কথা মানিয়ে ছাড়বো। অরহান খানিকটা হেসে শুধায়, এখন কি আমার কণ্ঠে গান শোনার জন্য আবার ব্লেড হাতে নিবে নাকি? নিরুপমা খিলখিলিয়ে হেসে ওঠে। অরহান মুগ্ধ নয়নে চেয়ে থাকে নিরুপমার পানে। নিরুপমা বারান্দায় থাকা দোলনায় বসে অরহানের দিকে মিষ্টি হাসি নিয়ে তাকিয়ে থাকে। অরহান খালি গলায় সুর তুলে গাওয়া শুরু করে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। অরহানের গানের কণ্ঠস্বর ভেসে আসছে আফসার আর অবন্তিকার রুমে। এত বছর পর অরহানের কণ্ঠে গান শুনতে পেরে অবন্তিকা অবাক হয়ে যায়। তবে পরক্ষণে নিরুর বলা কথা স্মরণ করে মিষ্টি হাসি দিয়ে মুগ্ধ হয়ে শুনতে থাকে। কিন্তু আফসার হাত মুষ্টিবদ্ধ করে রাগে কাঁপতে থাকেন। নিরুপমা অরহানের গানের গলা এতটা মধুর হবে ভাবতে পারেনি। মনে মনে এই কাঠখোট্টা মানুষটার প্রশংসা না করে পারে না সে। মুগ্ধ হয়ে গান শুনতে শুনতে নিরুপমা ঘুমিয়ে পড়ে। এতদিন পর নিজের শখের কাজ করতে পেরে অরহান নিজের ভেতরে অদ্ভুত এক শান্তি অনুভব করে। অরহান নিরুপমার দিকে তাকিয়ে দেখে নিরুপমা দোলনায় বসে ঘুমিয়ে পড়েছে। অরহান মুচকি হেসে নিরুপমাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিয়ে নিরুপমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিরুপমার গালে আলতো করে স্পর্শ করে অরহান। মনে মনে ভাবে, নিজের কথা সত্যি মানিয়েই ছাড়ো তুমি নিরু।
এত জেদি কেন তুমি? তুমি আমার দেখা সবচেয়ে অন্যরকম একটা মেয়ে। তুমি ধৈর্যশীল না, তুমি অতটা যত্নশীলও না, তবু তোমার জেদি বারবার আমাকে তোমার প্রতি আকর্ষিত করে নিরু। অথচ মেয়ে মানুষের তেজই আমার কাছে সবচেয়ে অপছন্দনীয় বিষয় ছিল। কি অদ্ভুত না নিরু, নিজের সবচেয়ে অপছন্দনীয় বিষয়কেই কেন আমি পছন্দ করে ফেললাম বলো তো? এটা ঠিক নয় নিরু, কি করলে এটা তুমি? সব দোষ তোমার। সবেমাত্র ভোরের আলো ফুটেছে, জানালা থেকে আসা রোদ্দুর এসে নিরুপমার মুখে পড়ে। নিরুপমা বিরক্ত হয়ে চোখ খুলে পিটপিট করে তাকায়। নিরুপমা চোখ ডলতে ডলতে বিছানা থেকে উঠে বসে। পাশ ফিরে তাকিয়ে দেখে অরহান গভীর ঘুমে আচ্ছন্ন। আজ প্রথম নিরুপমা অরহানের ঘুমন্ত মুখখানা দর্শন করল। অরহান সবসময় নিরুপমার ঘুম থেকে ওঠার আগেই উঠে পড়ত বিধায় নিরুর অরহানের ঘুমন্ত মুখশ্রী দেখার সুযোগ হয়নি। নিরুপমা গভীর দৃষ্টিতে অরহানের ঘুমন্ত মুখশ্রীর পানে চেয়ে থাকে। মনে মনে ভাবে, আরে ঘুমালে তো এই মেজরকে একদম বাচ্চা বাচ্চা লাগে। ইস, আমি এতদিন এটা মিস করেছি। নিরুপমা দুষ্ট হাসি দিয়ে অরহানের গাল আলতো করে ধরে টানতে থাকে। অরহানের ঘুম অনেক কাঁচা, একটু শব্দ হলেই ভেঙে যায়। তাই নিরুপমা তার গালে স্পর্শ করার সাথে সাথে অরহান চোখ মেলে তাকায়। প্রথমে বুঝতে না পারলেও ঘুমের রেশ কাটতেই অরহান নিরুপমার হাস্যোজ্জ্বল মুখশ্রী দেখতে পায়। অরহান খেয়াল করে নিরুপমা তার গাল ধরে খুঁটিয়ে খুঁটিয়ে তাকে দেখছে। ঘুম জড়ানো কণ্ঠে অরহান শুধায়, কি দেখছো তুমি নিরু? নিরুপমা আনমনে উত্তর দেয়, আপনাকে। তাই? হুম। নিরুপমা দুষ্ট হাসি দিয়ে অরহানের দিকে তাকাতেই হঠাৎ তার হুঁশ ফিরে আসে। এক লাফ দিয়ে সে বিছানা থেকে নেমে যায়। অরহান বিছানা থেকে উঠে আড়মোড়া ভেঙে বলে, সকাল সকাল কি লাফালাফি শুরু করলে নিরু? ব্যথা পাবে তো। নিরুপমার চোখে মুখে লজ্জার আভা ফুটে উঠেছে। আজ সে যা করেছে সেটা মূলত অভিনয় করার জন্য ছিল না। অরহানের ঘুমন্ত মুখশ্রী দেখে সে নিজেকে সংযত করতে পারেনি। নিরুপমা মনে মনে ভাবছে অরহান হয়তো এখনই তাকে বকা দিবে। কিন্তু নিরুপমাকে অবাক করে দিয়ে অরহান পেছন থেকে তাকে জড়িয়ে ধরে বলে, আজ থেকে তো তোমার ক্লাস শুরু নিরু, রেডি হয়ে থেকো। আমি তোমাকে কলেজে পৌঁছে দিয়ে ক্যান্টনমেন্টের দিকে রওনা দিব। অরহানের এত কোমল ব্যবহার নিরুপমা হয়তো আশা করেনি। তার মনে হঠাৎ কিছুটা ভালো লাগা দোলা দেয়। মেয়েরা হয়তো এই যত্নেই আটকায়, তবে নিরু জানে এই যত্ন সাময়িক, কারণ একজন মানুষের ব্যক্তিত্ব সহজে বদলায় না। নিরুপমার হঠাৎ বিয়ের প্রথম রাতের কথা মনে হয়ে যায়, যখন অরহান তাকে বলেছিল, আমি তোমাকে ভালোবাসা আর সম্মান দিতে পারবো না। মনের ভিতর প্রচণ্ড অভিমান বোধ করে নিরুপমা। নিরুপমার এই ভাবনার মধ্যে অরহান কখন যে তাকে ছেড়ে বাহিরে চলে গেছে তা সে খেয়াল করে না। নিরুপমার ধ্যান ভাঙে অবন্তিকার ডাকে। অবন্তিকা মিষ্টি হাসি দিয়ে নিরুপমার কাছে এসে তার থুতনিতে হাত রেখে বলল, দেখো নিরু, আমি তোমার জন্য কি এনেছি। নিরুপমা ব্যাগ খুলে দেখে কলেজ ড্রেস। অবাক নয়নে অবন্তিকার পানে চেয়ে বলে, মামুনি, এটা কখন বানাতে দিলে? অবন্তিকা নিরুপমাকে ইশারায় আস্তে কথা বলতে বলে। তারপর ফিসফিস করে শুধায়, কাল তোমার কলেজ থেকে আসার সময় তোমার জন্য কলেজ ড্রেস বানানোর অর্ডার দিয়েছিলাম। বলেছি একদিনের ভেতরে জন্য বানিয়ে দেয়। নিরুপমা অনেক খুশি হয়ে অবন্তিকাকে জড়িয়ে ধরে। অরহান রুমে এসে তাদের এত পীড়িত দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। মনে মনে একটু জেলাস ফিল করে সে। তার মায়ের একমাত্র ছেলে হওয়ার দরুন মায়ের কাছ থেকে একটু বেশি অ্যাটেনশন পেয়েছে সে। যদিও তার বাবা এতটা মায়ের সামনে ঘেঁষতে দেয়নি তাকে, কিন্তু তখনও তার আদরে ভাগ বসানোর জন্য কেউ ছিল না। অরহানকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নিরুপমা শুধায়, দেখুন মামুনি, আমার জন্য কি এনেছে। নিরুপমার হাস্যোজ্জ্বল মুখশ্রী দেখে অরহানের জেলাসি দূর হয়ে যায়। তবে ভালো লাগা প্রকাশ না করে টাওয়াল হাতে নিয়ে গোসলে যেতে যেতে বলে, হয়েছে লাফালাফি বন্ধ করে এখন কাজে মনোযোগ দাও। নিরুপমা মুখ ভেঙচি দিয়ে অবন্তিকার দিকে তাকায়। অবন্তিকা নিরুপমার গাল টেনে ধরে। এত মুখ ভেঙচি দিস না, তারপরে মুখ বাঁকা হয়ে যাবে। অরহান বাথরুম থেকে অবন্তিকার কথা শুনে নিঃশব্দে হাসতে থাকে। আজ আফসার নাস্তা না করেই রেঘেমেঘে বাড়ি থেকে বেরিয়ে গেছে, যা দেখে অবন্তিকা টেনশন করলেও নিরুপমা ডোন্ট কেয়ার ভাব নিয়ে অরহানের সাথে বসে নাস্তা করতে থাকে।
তবে অরহান তার বাবার হাবভাব দেখে গম্ভীর হয়ে রয়েছে। দুশ্চিন্তা হচ্ছে অরহানের, কিন্তু এই দুশ্চিন্তা তার বাবাকে নিয়ে নয়, নিরুকে নিয়ে। নিরুপমার প্রতি যে তার বাবার প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি হয়েছে সেটা অরহানও উপলব্ধি করতে পারছে। মনের মধ্যে এক অজানা অশান্তি বিরাজ করছে তার, যেই অস্থিরতা অরহানের বারবার অবজ্ঞা করে যাচ্ছে। অরহান নিরুপমাকে নিয়ে জিপে করে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। নিরুপমা আজ কলেজ ড্রেস পরে চুলগুলো বেনি করে রেখেছে। অরহানের কাছে নিরুপমাকে আজ খুবই অন্যরকম লাগছে। ড্রাইভ করার পাশাপাশি আর চোখে নিরুকে দেখছে অরহান। নিরুপমা সেটা খেয়াল করে সুরসুর করে বলে ওঠে, এই জন্যই তো আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। গাড়ি চালানোর সময় অন্যদিকেই ধ্যান থাকে আপনার। আচমকা নিরুর কথায় অরহান অপ্রস্তুত হয়ে যায়। গাড়ির স্টিয়ারিং ধরে গাড়ি চালানোয় মনোনিবেশ করে সে। মনে মনে ভাবে, এই মেয়ের সব দিকে নজর থাকে, সব সময় তুরতুর করতে থাকে। অন্যদিকে নিজের ক্যাবিনে মেজর ফাহমিদ মির্জাকে দেখে শয়তানি হাসি দেয় আফসার আহসান। মেজর ফাহমিদ অবশ্যই হাসির কারণ জানে। আফসারকে দেখে স্যালুট দেয় ফাহমিদ। রূপকভাবে বিভিন্ন কথা বলতে থাকে তারা। ফাহমিদ আফসারের বিভিন্ন কুকর্ম সম্পর্কে জানে। বলতে গেলে আফসারের ডান হাত সে। ফাহমিদ বাঁকা হেসে শুধায়, শুধু অর্ডার দিন স্যার। ব্যাপারটা মূলত ব্যক্তিগত, তাই অরহান যাতে আজ করতে না পারে সেইভাবেই কাজ করবে। আমার কাজের খবর তো আমার ছায়াও জানতে পারবে না স্যার। চোখের পলকে সব হয়ে যাবে স্যার। সেটা তো আমি জানি, তবে এখন না, সঠিক সময় আসুক, না হলে আমার নাম ফাঁস হয়ে যেতে পারে। ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফাহমিদ বাঁকা হেসে স্যালুট দিয়ে বেরিয়ে পড়ে। অরহান মাত্র জিপ থেকে নেমে ক্যান্টনমেন্টে প্রবেশ করেছে। তার বাবার ক্যাবিন থেকে মেজর ফাহমিদকে বের হতে দেখে অরহান খানিকটা চমকে ওঠে। অরহানের বারংবার মনে হচ্ছে কিছু খারাপ হতে চলেছে, খুবই খারাপ। নিজের অস্থিরতাকে এবার আর অবজ্ঞা না করে অরহান জিপে করে নিরুপমার কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। নিরুপমা আজ কলেজে এসে খুবই খুশি। এরই মধ্যে দুজন বান্ধবী সে বানিয়ে ফেলেছে। একজনের নাম জেসমিন, আরেকজনের নাম শিমু। তবে তারা জানে না যে নিরুপমা বিবাহিতা। কিছুক্ষণ পর ক্লাস শুরু হলে তারা দৌড় দিয়ে ক্লাসরুমে চলে যায়। ক্লাস চলাকালীন সময়ে ম্যাডাম বলে ওঠেন, শোনো মেয়েরা, কাল কলেজে তোমাদের জন্য নবীনবরণের আয়োজন করা হবে। এই কলেজের ফাউন্ডার সিতারা বেগমও সেখানে উপস্থিত থাকবেন। তিনি কিন্তু একজন মানবাধিকার কর্মী আর বিভিন্ন এনজিওর সাথে যুক্ত। এনজিওগুলোতে বিভিন্ন অসহায় ও দরিদ্র মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, যেমন সেলাইয়ের কাজ করা, বিভিন্ন কুটির শিল্পের কাজ করা, এগুলোই আর কি। তোমাদের যে কোনো সমস্যায় তোমরা তার সাথে যোগাযোগ করতে পারো। এই বলে ম্যাডাম পড়ানো শুরু করে দিলেন। নিরুপমার চোখ চকচক করে উঠল এসব কথা শুনে। ক্লাস শেষ করে নিরুপমা কলেজের গেটের সামনে দাঁড়িয়েছে। তার মাথায় এখনও ম্যাডামের কথাগুলো বেজে চলেছে। নিরুপমা মনে মনে ভাবছে, যেভাবেই হোক সে কাল সিতারা বেগমের সাথে যোগাযোগ করবে। নিরুপমার ভাবনার মগ্ন থাকা অবস্থায় জেসমিন আর শিমু তার কাছে ছুটে এসে বকবক করতে থাকে। হঠাৎ জেসমিন বলে ওঠে, ওই দেখ নীরু, একটা আর্মির চিফ। নিরুপমা এই কথা শুনে চমকে তাকায়। অরহান জিপ থেকে নেমে সানগ্লাস খুলে নিরুপমার দিকে এগিয়ে আসছে। অরহানের কেন যেন নিরুকে নিয়ে খুব দুশ্চিন্তা হচ্ছিল, তাই সে নিজেই নিরুকে কলেজ থেকে পিক করতে এসেছে। অরহান সরাসরি নিরুপমার সামনে গিয়ে শুধায়, চলো নীরু, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আমি আবার ডিউটিতে চলে যাব। অরহানকে দেখে জেসমিন আর শিমু সমস্বরে প্রশ্ন করে, আপনি কি নীরুর বড় ভাই? ভাই শব্দটি অরহান হজম করতে পারে না। মনে মনে খুব রাগান্বিত হলেও প্রকাশ না করে বলে, আমি নীরুর স্বামী। জেসমিন আর শিমু অবাক কণ্ঠে শুধায়, কি নীরু, তুই বিবাহিত? কই, আমাদের তো বলিসনি। নিরুপমা চোখ মুখে হালকা লজ্জাভাব এনে শুধায়। হ্যাঁ, জেসমিন আর শিমু এটা শুনে অরহানকে নিয়ে দুষ্টুমি করতে করতে বলে, জিজু, আপনি তো নীরুর থেকে অনেক বড়। আজকে আমাদের একটা ট্রিট দেন। অরহান ভ্রু কুঁচকে শুধায়। কি জন্য, কিসের খুশিতে? জেসমিন আর শিমু একে অপরের দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিয়ে বলে, আজকে আমাদের কলেজে প্রথম দিন, সেই খুশিতে। শিমু বলে, হ্যাঁ জিজু, আমাদের ফুচকা খাওয়ান। অরহান মনে মনে ভাবে, নীরু নিজে যেমন ওই রকমই বান্ধবী জুটিয়েছে। অরহান বাধ্য হয়ে সবাইকে ফুচকা খেতে নিয়ে যায়।
নিরুপমা ভেবেছিল অরহান হয়তো রেগে নিরুপমা ও তার বান্ধবীদের বকা দেবে, কিন্তু অরহান সেটা না করায় নিরুপমা মনে মনে খুশি হয়। খাওয়া শেষে অরহান নিরুপমাকে বলে জিপে গিয়ে বসতে। নিরুপমা জিপে বসেই জেসমিন আর শিমুকে টাটা দিতে থাকে। অরহান শান্ত দৃষ্টিতে ড্রাইভ করছে। নিরুপমার নীরবতা ভেঙে অরহানকে জিজ্ঞেস করে, আপনি আমাদের সাথে খেলেন না কেন? অরহান গম্ভীর কণ্ঠে শুধায়, আমি ডিউটি রেখে এখানে খেতে আসিনি, তোমাকে নিতে এসেছিলাম। তোমার বান্ধবীরা আমার কতখানি সময় নষ্ট করে দিল। তোমার বান্ধবীরা তোমার মতোই টই টই করে। নিরুপমা রেগে পাল্টা জবাব দিয়ে বলে, একদম আমার বান্ধবীদের নামে উল্টাপাল্টা কথা বলবেন না, ওরা আপনার মতো কাঠখোট্টা না। অরহান ডেভিল হাসি দিয়ে বলল, সেটাই তো বললাম, ওরা আমার মতো না, তোমার মতো নিরু। নিরুপমা রেগে ওঠে বলে, তো আমার মতো হওয়া কি খারাপ নাকি? অরহান মুখে দুষ্টু হাসি রেখে বলে, তুমি যদি এটাই মনে করে থাকো দেন আই হ্যাভ নো প্রবলেম। নিরুপমা রাগে গজগজ করতে করতে অরহানের সাথে তর্ক করতে থাকে। অরহান আর নিরুপমা এভাবেই তর্ক বিতর্ক করতে করতে বাসায় পৌঁছে যায়। নিরুকে নামিয়ে দিয়ে অরহান চলে যায় নিজের কাজে। নিরুপমা অরহানের যাওয়ার পানে তাকিয়ে থাকে। রাতে নিরুপমা সুন্দর করে রান্নাবান্না করে টেবিলে খাবার সাজিয়ে রাখে। নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার এক অন্য রাস্তা হয়তো সে খুঁজে পেয়েছে। তবে সেই বিকল্প পথে অগ্রসর হওয়ার আগে নিরুপমা নিজের বিয়েকে একটা শেষ সুযোগ দিতে চাচ্ছে। অরহানের প্রতি তার কিছুটা কৃতজ্ঞতা বোধ আছে, তবে স্বামী হিসেবে অরহানের প্রতি নিরুর কিছুটা টান থাকলেও অরহানের করা অপমানের কারণে নিরুপমা সে টান গ্রহণ করতে পারছে না। তাই আজ সে অরহানকে এক কঠিন প্রশ্নের সম্মুখীন করবে। খুবই আত্মসম্মানে লাগে নিরুর যখন সে বিয়ের প্রথম রাতের অপমানের কথা স্মরণ করে। অরহান যে নিরুপমার প্রতি দুর্বল হয়েছে সেটা নিরুপমা বুঝতে পারে। তো আজ অরহানকে নিজের ইগো বিসর্জন দিয়ে তাকে ভালোবাসার স্বীকৃতি দিতে হবে। যদি অরহান স্বীকৃতি দেয় তাহলে নিরুপমাও মন থেকে অরহানকে মেনে নেওয়ার চেষ্টা করবে, অভিনয় না করে। কিন্তু অরহান যদি স্বীকৃতি না দেয় তাহলে নিরুপমাও আর নিজের সময় মরীচিকার পিছে ছুটে নষ্ট করবে না। অরহান যেন ঝড়ের গতিতে ড্রাইভ করছে। বাড়িতে ফিরে নিরুর সান্নিধ্য পাওয়ার আকাঙ্ক্ষা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে তার। আজ অরহানের নিজের ডিউটির জন্য বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেছে। নিরুপমাকে দেখার অস্থিরতায় নিজের কাজেও ভালো মতো মনোযোগ দিতে পারেনি অরহান। বাসায় পৌঁছে বারবার কলিং বেল বাজিয়ে চলেছে সে। পর নিরুপমা এসে দরজা খুলে দেয়। আজ নিরুপমাকে দেখে অরহান মিষ্টি হাসি দেয়, কিন্তু নিরুপমা মুখের ভাব গম্ভীর করে রেখেছে। নিরুপমার এই গম্ভীরতা অরহানের দৃষ্টি এড়ায় না। অরহান নিরুপমার বাহুতে হালকা করে স্পর্শ করে মৃদু কণ্ঠে শুধায়, কি হয়েছে নিরু, বাবা কি কিছু বলেছে? নিরুপমা মাথা নাড়িয়ে না সূচক ইশারা করলে অরহান একটু স্বস্তি অনুভব করে। ফ্রেশ হতে চলে যাওয়ার আগে এক পলক নিরুপমার পানে তাকিয়ে মনে মনে ভাবে, আজ নিরুকে এত অন্যরকম লাগছে কেন? তবে নিজের মনের প্রশ্ন মনের ভিতরেই চেপে রেখে অরহান ফ্রেশ হতে চলে যায়। আজ নিরুপমা অরহানের সামনে বেশি ঘেঁষছে না, উল্টো অরহানই বারবার নিরুপমার কাছাকাছি আসার চেষ্টা করছে। অরহান নিরুপমার নীরবতায় অতটা অভ্যস্ত নয়, তাই নিরুর গম্ভীরতা অরহানের অস্থিরতা বাড়িয়ে তুলছে। তবে নিরুকে সরাসরি মন খারাপের কারণ জিজ্ঞেস করতে অরহানের ভেতর অদ্ভুত জড়তা কাজ করছে। নিজের মনের কথা প্রকাশ করতে না পারার কষ্ট দূর করার জন্য অরহান নিরুপমাকে পেছন থেকে জড়িয়ে ধরে তার ঘাড়ে মুখ ডুবিয়ে চুমু খেতে থাকে, কিন্তু নিরুপমা অরহানের কাছ থেকে দূরে সরে দাঁড়ায়। অরহান জিজ্ঞাসু দৃষ্টিতে নিরুপমার পানে চেয়ে থাকে শুধু। নিরুপমা নীরবতা ভেঙে গম্ভীর কণ্ঠে শুধায়, আজ আপনাকে আমার কিছু প্রশ্নের উত্তর দিতেই হবে, অজুহাত দেখিয়ে এড়িয়ে যেতে পারবেন না কিছুতেই। অরহান নিরুপমার কথা শুনে খানিকটা অবাক হয়। সেই বিয়ের প্রথম রাতের মতোই বাচ্চা সুলভ আচরণ করছে নিরু। অবাক কণ্ঠে প্রশ্ন করে, আবার কি প্রশ্ন করতে চাও তুমি নিরু? আজ বাদ দাও না, কাল যা জিজ্ঞেস করার করো। অরহান নিরুপমার হাত ধরে নিজের কাছে টেনে নেশাগ্রস্ত চোখে চেয়ে থাকে নিরুপমার পানে।
মোহগ্রস্ত কণ্ঠে শুধায়। এখন আমার কাছে আসো নিরু। নিরুপমা অরহানের দিকে তাকিয়ে বলে, কাছে আসবো, তার আগে আপনি বলুন আমাকে এখন ভালোবাসেন কিনা। এই মুহূর্তে নিরুপমার এসব প্রশ্ন শুনে অরহান অপ্রস্তুত হয়ে যায়। নিরুপমাকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ায়। নিরুপমার প্রতি যে তার একটা অন্যরকম অনুভূতি আছে সেটা অরহান জানে, কিন্তু নিজের মনের অজান্তেই সৃষ্ট সেই অনুভূতির কোনো নাম সে দিতে রাজি নয়। অরহানের ইগো তাকে বারবার এই নামহীন অনুভূতিকে স্বীকার করতে বাধা প্রদান করে। বারবার অরহানের অন্তরে তার বাবার সৃষ্টি করা পুরুষ সত্তা তাকে বোঝায় যে এই অনুভূতি প্রকাশ একবার করে ফেলা মানে মাথা নত করে ফেলা, দুর্বল বলে নিজেকে স্বীকার করে নেওয়া, যা অরহানের কিছুতেই কাম্য নয়, কিছুতেই না। অরহান নিরুপমার পানে চেয়ে থাকে, গম্ভীর কণ্ঠে বলতে থাকে, কী সব অবান্তর প্রশ্ন করছো তুমি নিরু? আমাকে তোমার উপর রাগ ছাড়তে বাধ্য করো না। নিরুপমা সাথে সাথে পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়। কেন? রাগ হওয়ার মতো কোনো প্রশ্ন করিনি নিশ্চয়ই। আমি আপনার স্ত্রী। আপনি আমাকে ভালোবাসেন কিনা এই প্রশ্ন আমি কেন করতে পারবো না? নিজের অনুভূতিকে প্রকাশ না করতে পারার যন্ত্রণায় অরহান নিরুপমার বাহু জোরে চেপে ধরে রাগ মিশ্রিত কণ্ঠে বলতে থাকে, তুমি আমাকে প্রশ্ন করতে পারো না নিরু, আমার স্ত্রী তুমি, কিন্তু তোমাকে আমি এসব প্রশ্ন করার অধিকার দেইনি। নিরুপমা আবার বলে ওঠে, যদি ভালো নাই বেসে থাকেন তাহলে এক শব্দে বলে দেন যে ভালোবাসি না। বনিতা করছেন কেন? পেঁচানো লোক কোথাকার। আপনি আমাকে ভালোবাসেন এটাই সত্যি। নিরু, বাড়াবাড়ি করবেন একদম। একদিন কলেজে গিয়ে দেখেছি তোমার তেজ আরও বেড়ে গেছে। তোমাকে কলেজে ভর্তি করাটাই উচিত হয়নি। কলেজের প্রসঙ্গ এনে কথা ঘোরাচ্ছেন কেন? সোজা উত্তর দেন, ভালোবাসেন কিনা। অরহান নিজের মনের বিরুদ্ধে গিয়ে না পেরে বলে ওঠে, তোমাকে তো আমি বিয়ের প্রথম রাতেই বলেছি নিরু, তুমি কখনো আমার ভালোবাসা পাবে না। তোমাকে আমি ভালোবাসার জন্য বিয়ে করিনি, তুমি শুধু আমার সম্পত্তি, ব্যাস। আমার এসব শর্ত জেনেই নিজের ভাগ্যকে মেনে নিয়েছিলে তুমি, তাহলে এখন আবার এমন করছো কেন? তার মানে আপনি আমাকে ভালোবাসেন না? অরহান নিজের ইগো আর অনুভূতির মধ্যে ইগোকে গুরুত্ব দেয়। বুকে পাথর রেখে গম্ভীর কণ্ঠে শুধায়, আমি তোমাকে ভালোবাসি না নিরু, মেয়েদের কখনো ভালোবাসা যায় না। তুমি শুধুমাত্র আমার ভোগের বস্তু আর কিছু না। দুদিন তোমার আবদার মেনে নিয়েছি বলে নিজেকে এত গুরুত্বপূর্ণ ভাবার কোনো প্রয়োজন নেই। অরহান এসব কথা বলে দীর্ঘশ্বাস ফেলে নিরুপমাকে ছেড়ে দেয়। তবে আজ নিজের পুরুষ সত্তার ইগোকে জিতিয়ে অরহান ভেতরে শান্তি অনুভব করতে পারে না। নিরুপমার মুখের দিকে চেয়ে তার বুকে মোচড় দিয়ে ওঠে। নিরুপমা ঘৃণা নিয়ে অরহানের পানে চেয়ে রয়েছে, তবে তার চোখ দুটো খানিকটা ছলছল করছে। অরহান ভেবেছিল নিরুপমা হয়তো এখন তার ভালোবাসা পাওয়ার জন্য কান্নাকাটি করবে, পাগলামি করবে, কিন্তু নিরুপমা সেসব কিছুই করে না। চুপচাপ বিছানায় গিয়ে বসে পড়ে। অরহানের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের স্বরে বলে, তাহলে নিজের চাহিদা মিটিয়ে শুয়ে পড়ুন, আমার কালকে কলেজে যেতে হবে। নিরুপমার এসব কঠিন কথা অরহান সহ্য করতে না পেরে রেগে লাইট অফ করে পাশে ফিরে শুয়ে পড়ে। নিরুপমাও আর কোনো কথা বলে না, সেও নিজেও পাশ ফিরে শুয়ে পড়ে। নিরুপমা মনে মনে ভাবে, আমি ঠিকই করেছি, এতদিন অভিনয় করে এই নিষ্ঠুর লোক আমার ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। অন্যদিকে অরহানের চোখেও কোনো ঘুম নেই। নিরুকে কষ্ট দিতে গিয়ে নিজেই ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে অরহান। মন প্রচণ্ড পরিমাণে অশান্ত হয়ে আছে তার। কি দরকার ছিল নিরুর আজ এসব প্রশ্ন করে তাকে অপ্রস্তুত করার? সব কিছু তো ভালোভাবেই চলছিল, এভাবেই থাকতো সব কিছু। অরহান সারা রাত হাঁসফাঁস করতে থাকে, হৃদয়ের অস্থিরতা ক্রমশ বাড়তে থাকে, নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। অরহানের ইচ্ছে করছে এখনই তার নিরুকে জড়িয়ে ধরতে, কিন্তু এই মুহূর্তে ইগোর কারণে সে নিরুপমাকে প্রশ্রয় দিতে পারছে না। স্বামী স্ত্রী হওয়া সত্ত্বেও একই বিছানায় শুয়েও তাদের দুজনের মাঝে এক অদৃশ্য অহংবোধের দেয়াল তৈরি হয়েছে, যে দেয়াল ভেদ করে কেউ কেউকে আপন করে নিতে পারছে না।
সারা রাত বিনিদ্র রজনী যাপন করে অরহান। সূর্যের আলো ক্রমশ ধরণীতে ছড়িয়ে পড়ার আগেই বিছানা থেকে উঠে বসে। পাশে শুয়ে থাকা নিরুপমার নিষ্পাপ ঘুমন্ত মুখখানা দেখে বুকের ভেতর তীব্র যন্ত্রণা হয়। নিরুপমার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে অরহান চলে যায় জগিং করতে। অরহান দৌড়াতে দৌড়াতে নিরুপমার চোখের সেই ঘৃণা মিশ্রিত চাহনি স্মরণ করতে থাকে। হঠাৎই তার পা অবশ হয়ে যায়। ক্লান্ত হয়ে অরহান হাঁটুতে হাত রেখে ধপ করে মাটিতে বসে পড়ে। মনে মনে ভাবে, আমি ভালোবাসি না তো কি হয়েছে? নীরু তো ভালোবাসে আমাকে। তার সে চাহনিতে ঘৃণা ছিল না, অভিমান ছিল। এভাবে নিজের মনকে সান্ত্বনা দিয়ে অরহান বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হয়। অরহান রুমে এসে দেখে নিরুপমা উঠে গেছে। নিঃশব্দে কাজ করছে সে। সারা মুখশ্রী জুড়ে গম্ভীরতা, যা দেখে অরহানের প্রচণ্ড খারাপ লাগে। নিরুপমা অরহানকে দেখেও কোনো প্রতিক্রিয়া না করে নিজের কাজে চলে যায়। অরহানের নিরুপমার এই প্রতিক্রিয়াহীন আচরণ সহ্য হয় না। নিরু তর্ক করুক, ঝগড়া করুক, তবুও প্রতিক্রিয়াহীন আচরণ না করুক। নিরুপমা রান্নাঘরে গিয়ে রান্না করতে করতে ভাবে, আজ নবীন বরণের সময় যেভাবেই হোক সিতারা বেগমের সাথে যোগাযোগ করবে, নিজের সমস্ত অসহায়ত্ব তুলে ধরবে। উনি থাকুক নিজের ইগো নিয়ে, আমি আর ওনার সাথে থাকবো না। ওনার মতো কঠোর ব্যক্তিত্বের মানুষ কখনোই বদলাবে না। আমিও আর এত অপমানের পর ওনার সাথে লুতুপুতু ভালোবাসার অভিনয় করতে পারবো না। নিরুপমা এতদিনে নিজে ভালোবাসার অভিনয় করলেও কাল অরহানের বলা কথায় তার মনে তীব্র অভিমান সৃষ্টি হয়েছে। নিরুপমার সামনে অবন্তিকা আসলে নিরুপমা মনে মনে ভাবে, মামুনি, আমি যতটুকু লড়াই করতে পেরেছি করেছি, কিন্তু সারা জীবন তো আর আমি আপনার ছেলের সাথে ভালোবাসার অভিনয় করে কাটিয়ে দিতে পারবো না। এই বাড়িতে আসার পর একমাত্র তুমি আমাকে আগলে রেখেছো, ভালোবেসেছো। আমি আজীবন তোমার কৃতজ্ঞ থাকবো মামুনি। নিরুপমা মনে মনে এসব কথা বলে অবন্তিকার দিকে তাকিয়ে মলিন হাসি দেয়। তারপর ডাইনিং টেবিলে খাবার সাজাতে থাকে। অরহান সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে নিরুপমার দিকে তাকিয়ে রয়েছিল। হঠাৎ পা স্লিপ করে অরহান নিচে পড়ে যায়। অবন্তিকা সেটা দেখে অস্থির হয়ে দৌড়ে অরহানের দিকে ছুটে যান। নিরুপমা সেটা দেখে দৌড়ে যেতে নিয়েও নিজের ইগোর কারণে ঠায় দাঁড়িয়ে থাকে। অবন্তিকা অস্থির কণ্ঠে বলতে থাকেন, বাবা, তুই ঠিক আছিস তো? বেশি ব্যথা পাসনি তো? কই দেখি। ইস! অরহান নিরুপমার দিকেই তাকিয়ে রয়েছিল। নিরুপমা তার কাছে এগিয়ে না আসায় ভিতরে ভিতরে অরহান প্রচণ্ড অভিমান করতে থাকে। রাগ নিয়ে অবন্তিকাকে বলতে থাকে, আমি ঠিক আছি, কারো ভালোবাসার দরকার নেই আমার। অরহান মুখ ফুলিয়ে ডাইনিং টেবিলে বসে পড়ে। নিরুপমা অরহানকে পাত্তা না দিয়েই নিজের কাজ করতে থাকে। এটা দেখে অরহানের অভিমান আরও বেড়ে যায়। কাঁটা চামচ দিয়ে মাংসের টুকরো রেগে কুচি কুচি করতে থাকে। তবে আজ আফসার হাসি মুখে খেতে বসেছেন, খুবই নমনীয় ব্যবহারও করছেন। নিরুপমাকে দেখে আদুরে কণ্ঠে বললেন, নিরু মা, তুমিও খেতে বসে পড়ো। তারপরও তো তোমাকে আবার কলেজে যেতে হবে, তাই না? আফসারের এই ভালো ব্যবহার অরহান আর নিরুপমা কেউই হজম করতে পারে না। নিরুপমা মনে মনে ভাবে, আজ সূর্য কি পশ্চিম দিক থেকে উঠেছে নাকি? শ্বশুর আব্বা এত নরম সুরে কথা বলছেন, এমনকি মা বলেও সম্বোধন করছেন। তবে অরহানের তার বাবার হাব ভাব সুবিধার মনে হলো না। অরহান সন্দেহের দৃষ্টিতে তার বাবার পানে চেয়ে রইল। অবন্তিকা একটু একটু আঁচ করতে পারছেন তার ছেলে আর ছেলের বউয়ের মধ্যে মান অভিমান চলছে কোনো বিষয় নিয়ে। মুচকি হেসে অবন্তিকা অরহানকে বললেন, বাবা, তুই নীরুকে আজও কলেজে দিয়ে আসিস। অরহান অভিমান নিয়েই নিরুপমার পানে তাকায়। তবে কালকের করা দুর্ব্যবহার স্মরণ করে অনুতাপে তার অভিমান ভেঙে যায়। অরহান গাড়িতে বসে নিরুপমার আসার অপেক্ষা করছে। নিরুপমা ব্যাগের চেন লাগাতে লাগাতে গাড়ির সামনে আসতেই অরহান দৌড়ে এসে গাড়ির দরজা খুলে দেয়। নিরুপমা সরু দৃষ্টিতে অরহানের দিকে তাকিয়ে গাড়িতে উঠে বসলো। অরহানও গাড়িতে বসে নিরুর দিকে এগিয়ে এসে সিট বেল্ট লাগিয়ে দিল। নিরুপমার অরহানের এই আলগা পীড়িত সহ্য হলো না। মুখ ভেঙচি দিয়ে নিরু অন্যদিকে তাকিয়ে রইল। অরহান নিরুপমার দিকে মায়া নিয়ে তাকিয়ে আছে। কাল নিরুর সাথে করা খারাপ ব্যবহারের জন্য মনে মনে অনুতপ্ত হলেও প্রকাশ করতে পারছে না সে।
অরহানের ইচ্ছে হলো নিরুর কপালে চুমু এঁকে দিতে, কিন্তু জড়তার কারণে নিজেকে সংযত করলো সে। সারা রাস্তা কেউ কারো সাথে কোনো কথা বলল না। নিরুপমার এই নীরবতা অরহানের মন পোড়াচ্ছে। অরহান মনে মনে ভাবে, এত জেদি কেন তুমি নীরু? আমি ভালোবাসি না বলে তুমিও কি ভালোবাসতে পারবে না? আমি তো তোমাকে ভালোবাসতে নিষেধ করিনি, পাজি মেয়ে কোথাকার। অরহান নিরুপমাকে কলেজে ড্রপ করে দিয়ে ডিউটিতে চলে যায়। নিরুপমা কলেজে এসে দেখে কলেজ গেটে তাদের সিনিয়ররা সুন্দর করে বিভিন্ন রঙের বেলুন দিয়ে সাজিয়েছে, যা দেখে নিরুপমার মন ভালো হয়ে যায়। জেসমিন আর শিমু দৌড়ে ছুটে আসে নিরুপমার দিকে। কিছুক্ষণ পরেই তাদের নবীন বরণের প্রোগ্রাম শুরু হয়ে যায়। টিচারদের বিভিন্ন বক্তব্য, সঙ্গীত, নৃত্য প্রভৃতি বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে নবীনদের বরণ করে নেওয়া হয়। কিছুক্ষণ পর গাড়িতে করে কলেজের ফাউন্ডার সিতারা বেগম এসে নিজের আসন গ্রহণ করেন। তারপর স্টেজে গিয়ে নিজের বক্তব্য প্রদান করেন। নিরুপমা এতক্ষণ তারই অপেক্ষায় ছিল। তার নমনীয় ব্যবহার দেখে নিরুপমার মুখে হাসি ফুটে ওঠে। অনুষ্ঠান শেষে নিরুপমা সরাসরি সিতারা বেগমের কাছে চলে যায়। আমি আপনার সাথে কিছু বলতে চাই ম্যাডাম। আমার নাম নিরুপমা নুজহাত। নিরুপমা সিতারা বেগমকে তার সমস্ত ঘটনা খুলে বলে। সিতারা বেগম এতক্ষণ মনোযোগ দিয়ে নীরুর কথা শুনছিলেন। নীরুর কথা শেষ হলে সিতারা বেগম বললেন, নীরু, তোমাকে আমি এনজিওর শেল্টার হোমে থাকার ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু যেহেতু তুমি স্টুডেন্ট তাই তোমার থাকার ব্যবস্থা আমি কলেজের হোস্টেলের ব্যবস্থা করে দিব। তবে তুমি চাইলে আমি তোমার স্বামীর সাথে একবার কথা বলে দেখতে পারি। না ম্যাডাম, ওনাকে কিছু বলা যাবে না। আমি চুপি চুপি ওনার কাছ থেকে চলে আসব। কিন্তু নীরু, তোমার স্বামী যদি তোমাকে আবার নিতে চলে আসে তখন কি করবে? উনি আমাকে স্বীকৃতি না দিলে আমি ফিরে যাব না, ব্যাস। ঠিক আছে তাহলে, কিন্তু তোমার কিন্তু পড়ার পাশাপাশি সেলাইয়ের পার্ট টাইম জব করতে হবে। এতটুক একটা মেয়ে তুমি এত চাপ নিতে পারবে? হ্যাঁ পারবো। তবুও নিজের হাজবেন্ডের সাথে যদি একবার বোঝাপড়া করে নিতে। আর কোনো বোঝাপড়া নয় ম্যাডাম, আমি কাল বোঝাপড়া করতে চেয়েছি। উনি অনেক অহংকারী, আমাকে দাম দিতে চায় না। আমি এবার ওনাকে শায়েস্তা করতে চাই। তোমরা আজকালকার মেয়েরা বড্ড বেশি জেদি। সিতারা বেগম হোস্টেলের একটি ফর্ম এনে নিরুপমার হাতে দিয়ে বললেন, এটা পূরণ করে নাও। নিরুপমা ফর্ম পূরণ করে হাসি মুখে ক্লাসে চলে যায়। নিরুপমা বাড়ি ফিরে এসে অরহানের সমস্ত রুম ভালো মতো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। আজকের পর থেকে সে আর এই রুমের মানুষটাকে দেখতে পারবে না। মনে মনে তার একটু খারাপ লাগলেও সে নিজের খারাপ লাগাকে পাত্তা না দেওয়ার চেষ্টা করতে থাকে। নিরুপমা নিজের ব্যাগ গুছিয়ে অরহানের ফোনে একটা মেসেজ দেয়। আমি চলে যাচ্ছি আপনাকে ছেড়ে। আপনি যেহেতু আমাকে ভালোবাসেন না, তাই আমিও আপনাকে ভালোবাসবো না, আপনার সাথে থাকবো না। আপনি আপনার ইগো নিয়েই থাকেন। টাটা, বাই বাই। মেসেজটা পড়ে অরহানের মাথায় বাজ পড়ে। অরহান হেডকোয়ার্টারের সকল আর্মি অফিসারদের সাথে এক মিটিংয়ে ছিল। তখনই তার ফোনে নিরুপমার মেসেজ আসে। অরহান মেসেজটা দেখে লাফ দিয়ে চেয়ার থেকে উঠে এক প্রকার দৌড় দিয়েই কেবিন থেকে বেরিয়ে যায়, যা দেখে অরহানের সিনিয়র অফিসাররা অবাক হয়ে যায়। আফসারও সেখানে উপস্থিত ছিল। হঠাৎ করে অরহানের এই আচরণের জন্য সিনিয়র অফিসারদের নিকট তিনি ক্ষমা প্রার্থনা করেন। নিরুপমার মেসেজ দেখে অরহানের আর অন্য কোনো দিকে হুঁশ নেই। অরহান কল্পনাও করেনি নিরুপমা এমন এক সিদ্ধান্ত নিয়ে নেবে জিদ করে। ঝড়ের গতিতে ড্রাইভ করে অরহান ছুটে আসে বাড়িতে। কলিং বেল চাপতে চাপতে অস্থির হয়ে যায়। একটু পর অবন্তিকা এসে দরজা খুলে দিলে অরহান অস্থির হয়ে তার মাকে ধরে জিজ্ঞেস করে, মা, নীরু কোথায়? অবন্তিকা একটু অবাক হয়ে প্রশ্ন করে, কেন, নীরু আবার কই থাকবে? কলেজ থেকে আসার পর আমি তো ওকে ওর রুমে যেতেই দেখেছি। অবন্তিকার কথা শুনে অরহান খানিকটা স্বস্তি অনুভব করে। দৌড়ে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যায়। কিন্তু সেখানে নিরুপমাকে দেখতে না পেয়ে অরহানের সাময়িক স্বস্তি উধাও হয়ে যায়। অস্থির কণ্ঠে নিরুপমাকে ডাকতে ডাকতে অরহান সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। দৌড়ে জিপের দিকে যেতে যেতে অবন্তিকার দিকে তাকিয়ে বলে,
তোমার পাজি পুত্রবধূ জিদ করে আমাকে ছেড়ে চলে গেছে। অরহানের শেষ কথা শুনে অবন্তিকা অস্থির হয়ে নিরুপমার কথা ভাবতে থাকেন। মেয়েটা কখন বেরিয়েছে নিঃশব্দে তিনি টেরও পাননি। অরহান গাড়ি চালাচ্ছে আর নিরুপমার ফোনে বারবার কল করছে, কিন্তু নিরুপমা বারবার অরহানের কল কেটে দিচ্ছে। রাগ, অস্থিরতা সব কিছুর মিশ্র প্রতিক্রিয়ায় অরহানের বেহাল দশা। অরহান মনে মনে ভাবছে নিরুর তো আর যাওয়ার কোনো জায়গা নেই, তাহলে সে এখন কোথায় যেতে পারে। খোঁজ নিয়ে অরহান চলে যায় নিরুপমার বান্ধবী জেসমিনদের বাসায়। জেসমিন অরহানকে দেখে বলে, আরে জিজু, আপনি কেমন আছেন আপনি? অরহান অস্থির কণ্ঠে শুধায়, নীরু কোথায়? কেন, নীরু বাসায় ফেরেনি? নীরু তো ক্লাস শেষে বাড়ি চলে গিয়েছিল। জেসমিনের কথা শুনে অরহানের এখন দুশ্চিন্তা হতে শুরু করেছে। অরহানের এখন নিজের উপরই রাগ হচ্ছে। নীরুর করা সেদিনের ব্লেড নিয়ে পাগলামির কথা স্মরণ করে অরহানের বুকের ধড়ফড় শুরু করে। আবার জিপ গাড়িতে উঠে অরহান নিরুপমাকে ফোন করতে থাকে। নীরুকে খুঁজতে খুঁজতে অরহানের পাগলপ্রায় অবস্থা। উত্তেজনায় মাথাও কাজ করছে না। হঠাৎ তার মনে হয় নীরুর ফোনের লোকেশন ট্রেস করেই তো সে নীরুকে খুঁজে বের করতে পারবে। অরহানের মুখে ক্ষণিকের জন্য হাসি ফুটে ওঠে। নিরুপমা আজ সিতারা বেগমের সুপারিশে কলেজ হোস্টেলে উঠেছে। তবে এতদিন পর অরহানের সান্নিধ্য থেকে মুক্তি পেয়েও নীরুর মনে শান্তি অনুভব হচ্ছে না। কেমন যেন একটা শূন্যতা কাজ করছে অন্তরে। নিরুপমা স্বগতোক্তি করে বলে, আমার ওনার কথা কেন মনে পড়ছে? আমিও তো ওনাকে ভালোবাসি না। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এতদিন অভিনয় করেছি শুধু। হ্যাঁ, বিয়েটা টিকিয়ে রাখার চেষ্টা করতে চেয়েছিলাম, কিন্তু সেটা শুধু ওনার প্রতি কিছুটা কৃতজ্ঞতা বোধের জন্য। আমি তো অনেক আগেই ওনার কাছ থেকে চলে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম, তাহলে এখন আমার খারাপ লাগছে কেন? নিরুপমা দুই হাত দিয়ে নিজের মাথা চেপে ধরে মনে মনে ভাবে, না না, কিসব ভাবছি আমি? ওনার মতো নিষ্ঠুর মানুষকে আমি কোনোদিন ভালোবাসবো না। এতদিন ওনার সান্নিধ্যে থাকায় আমার সাময়িক মোহ হচ্ছে, যা সময়ের সাথে সাথে কেটে যাবে। হ্যাঁ, নিরুপমার মধ্যেও এক প্রকার ইগো কাজ করতে থাকে, যার দরুন সেও অরহানের প্রতি তার জন্মানো অনুভূতিকে গ্রহণ করতে পারে না। অন্যদিকে অরহান নিরুপমার ফোনের লোকেশন ট্রেস করে জানতে পারে নীরু এখনই তার কলেজ হোস্টেলে অবস্থান করছে। অরহান নিরুপমার হোস্টেল গেটের বাহিরে দাঁড়িয়ে আছে। মহিলা হোস্টেল হওয়ায় অরহানকে হোস্টেলের ভেতর প্রবেশ করতে দেওয়া হয় না। অরহান অস্থির হয়ে হোস্টেলের বাহিরে পায়চারি করছে। অরহান চিন্তা করতে করতে হঠাৎই দৌড়ে চলে যায় হোস্টেল ইনচার্জের কাছে। অরহান অস্থির কণ্ঠে হোস্টেল ইনচার্জকে বলতে থাকে, আমার স্ত্রী আজকে এই হোস্টেলে উঠেছে। আপনি প্লিজ তার কাছে গিয়ে খবর পাঠান যে তার স্বামী তাকে নিতে এসেছে। তার নাম নিরুপমা। নিরুপমা নিজের ব্যাগ থেকে কাপড় বের করে ট্রাঙ্কে রাখছিল। তখনই তার কাছে খবর আসে। এই কথা শুনে নিরুপমা চমকে যায়। মনে মনে ভাবে, এখন কেন এসেছেন উনি? আমাকে না ভালোবাসেন না? অরহান গেস্ট রুমে বসে নিরুপমার আসার অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর নিরুপমাকে আসতে দেখে অরহান আর নিজেকে সংযত করতে পারে না। এক প্রকার নীরুর হাত টান দিয়ে নীরুকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে। অরহানের এই মুহূর্তে আশেপাশের কোনো দিকে খেয়াল নেই, কিন্তু নিরুপমা লজ্জা পেয়ে অরহানের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করতে থাকে। নিরুপমার এই আচরণ বুঝতে পেরে অরহানের হাতের বাঁধন আরও শক্ত হয়ে যায়। অস্থির কণ্ঠে শুধায়, আমাকে না বলে এখানে এসেছো কেন? কাজটা একদম ঠিক করনি তুমি নীরু। নিরুপমা এবার জোর করে অরহানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। অভিমানী কণ্ঠে বলতে থাকে, আপনি কেন এসেছেন এখানে? আপনি না আমাকে ভালোবাসেন না? চলে যান এখান থেকে। অরহান আবার অস্থির কণ্ঠে শুধায়, কালকের কথা এখনো ধরে বসে আছো? তুমি তো সব জেনেই তোমার উপর অধিকার মেনে নিয়েছিলে, তাহলে এখন এমন করছো কেন? চলো বাসায় চলো। অরহান নিরুপমার হাত টেনে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু নিরুপমা ঠায় দাঁড়িয়ে থাকে। কণ্ঠে জোর এনে বলে,
আমি আর আপনার সাথে সংসার করব না, আপনি চলে যান। নীরুর এই কঠিন কথায় অরহানের হৃদয়ে তীব্র যন্ত্রণার সৃষ্টি হয়। নিরুপমাকে টেনে আবার নিজের কাছে এনে তার গালে হাত রেখে বলে, কেন যাবে না তুমি? তোমাকে যেতেই হবে আমার সাথে নীরু। তুমি আমার স্ত্রী, তোমাকে আমার সাথেই সংসার করতে হবে। নিরুপমাও জিদ করে অরহানের হাত ছাড়িয়ে বলতে থাকে, আপনি আমাকে ভালোবাসার স্বীকৃতি না দিলে আমি আপনার সাথে ফিরে যাব না। আমাকে সম্মান দিয়ে ফিরিয়ে নিয়ে যেতে পারলে ভেবে দেখব। নিরুপমার এত ভাব দেখে অরহান চোখ বড় বড় করে তাকায়। নিরুপমার একেবারে কাছে গিয়ে রাগ মিশ্রিত কণ্ঠে শুধায়, আমার কাছে ফিরে না গেলে নিজের খরচ কিভাবে চালাবে? তোমার কলেজের বেতন, হোস্টেলে থাকার ফিস, এগুলো দিবে কোথা থেকে? নিরুপমা অরহানের চোখের দিকে তাকিয়ে বলে, আমি একটা এনজিওতে পার্ট টাইম জব করব। অরহানের বিশ্বাস হচ্ছে না এত অল্প সময়ে নিরুপমা নিজের জন্য এত কিছুর ব্যবস্থা কিভাবে করলো। অবাক কণ্ঠে অরহান জিজ্ঞেস করলো, তোমাকে এনজিওতে চাকরি কে দিয়েছে? এই কলেজের ফাউন্ডার সিতারা ম্যাডাম। তার মানে তুমি আমাকে ছেড়ে দেওয়ার জন্যই কলেজে ভর্তি হওয়ার পাগলামি করেছো, যাতে আমার থেকে দূরে যাওয়ার পথ খুঁজতে পারো। তুমি আমার সাথে বেইমানি করেছো নীরু। তুমি এটা কিভাবে করতে পারো? তুমি না আমাকে ভালোবাসো? আপনার সাথে কাল আমি বোঝাপড়া করতে চাইনি, আপনি কাল আমাকে অসম্মান করেছেন। আপনি আমাকে কলেজে ভর্তি করিয়ে দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। ভর্তির জন্য যত টাকা লেগেছে সেই টাকা আমি পরে আপনাকে শোধ করে দিব। আর আপনাকে কে বলেছে আমি আপনাকে ভালোবাসি? অরহান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে শুধায়, কে বলবে মানে? তুই ভালোবাসো না আমাকে? নিরুপমা তাচ্ছিল্যের স্বরে বলে, নিজে ভালোবাসবে না, আবার ঠিকই ভালোবাসা চায়। শুনেন মিস্টার মেজর, আমি আপনাকে কোনোদিনও ভালোবাসিনি। আমি এতদিন অত্যাচার থেকে বাঁচার জন্য অভিনয় করেছি শুধু। নিরুপমার কথা শুনে অরহানের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আহত দৃষ্টিতে নিরুপমার পানে তাকিয়ে বলে, কেন মিথ্যে বলছো নীরু? আমি কাল তোমাকে ভালোবাসি না বলেছি বলে তুমি অভিমান করে এসব বলছো, তাই না? না, আমি অভিমান করব কেন? আমরা ভালোবাসি, কিন্তু আমি তো আপনাকে ভালোই বাসি না। আমি এতদিন ইচ্ছে করেই অভিনয় করেছি। অরহান নীরুর এসব কথা শুনে বুকের ভেতর তীব্র যন্ত্রণা অনুভব করে। হাত পা যেন অসাড় হয়ে আসছে তার। নিরুপমার বাহু চেপে অভিমানী কণ্ঠে বলতে থাকে, তাহলে কেন আমার এত যত্ন করতে? ঠিক আমি যেভাবে চেতাম ঠিক সেভাবেই কেন নিজেকে আমার সামনে রিপ্রেজেন্ট করতে? কারণ এগুলো না করলে আপনি আর আপনার বাবা আমাকে মারধর করতেন। আমি আজ পর্যন্ত তোমার গায়ে হাত উঠিয়েছি কখনো? ওঠাননি, কিন্তু একবার ওঠাতে নিয়েছিলেন তো। আমি আর আপনার সাথে তর্ক করতে পারবো না। আপনার আর আমার পথ এখানেই শেষ, এবার চলে যান। আমার সাথে ছলনা করে তুমি পার পাবে না নীরু। তোমাকে তো আমি আমার সাথে নিয়েই যাব। নিরুপমা মুখ ভেঙচি দিয়ে অরহানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে হোস্টেলের ভেতরে ঢুকে যায়। কিছুক্ষণ পর হোস্টেল ইনচার্জ অরহানকে প্রস্থান করতে বলে। অরহান রাগে গজগজ করতে করতে জিপে করে চলে যেতে থাকে। সারা রাস্তা অরহানের মাথায় নীরুর বলা কথাগুলো বাজতে থাকে। কিন্তু মা, তীব্র রাগ নীরু আমার সাথে নিয়ে ছল অরহান করেছে, বাসায় ফিরে আসে। মিথ্যে ভালোবাসার অভিনয় করেছে আমার সাথে। অবন্তিকা ড্রয়িং কত রুমে বড় বসে পাজিমে অরহান নীরু। আর নিরুপমার তুমি ভয় পাও নীরু? করছিল। জানা ছিল না। অরহান আসার তুমি সাথে একবার সাথে হোস্টেলে তিনি ঢুকে গেলে আর দৌড়ে তোমাকে দরজা পাওয়া খুলে যেত। অস্থির কণ্ঠে আর তোমাদের শুধালেন, সেই ক্যাটকেট করা হোস্টেল আরহান, ইনচার্জ আমি নীরু তোমার কোথায়? স্বামী জানা সত্ত্বেও তোমার অরহান সাথে গম্ভীর আমাকে কণ্ঠে বেশিক্ষণ বলল, কথা বলতে দিতেন না। আসেনি মা, তাই আমি তোমার হোস্টেলে প্রবেশ করার আফসারও আগেই ড্রয়িং রুমে তোমাকে আমার বসেছিল। গাড়িতে তুলে নিয়েছি। তাচ্ছিল্যের স্বরে ভালো অরহানকে করেছি না? বললেন, আমি তো তোমাকে বলেছিলাম অরহান, এই মেয়ে সুবিধার না। দেখছো, কলেজে ভর্তি করে দিলে আবার উল্টো তোমাকেই বাস দিল। অরহানের কাটা গায়ে যেন নুনের ছিটে পড়ল। রাগে গজগজ করতে করতে অরহান নিজের রুমে গিয়ে ধপাস করে দরজা লাগিয়ে দিল। রাগে রুমের সমস্ত জিনিস ভাঙচুর করতে লাগলো। অবন্তিকা অরহানের রুমের সামনে এসে রুমের দরজা নক করলে অরহান রাগে চিৎকার করে বলল, আমি এখন কারোর সাথে কোনো কথা বলতে চাই না মা, আমাকে প্লিজ একা থাকতে দাও। অবন্তিকা চিন্তিত মুখে চলে গেলেন। নিরুপমা হোস্টেল বেডে শুয়ে অরহানের সাথে কাটানো মুহূর্তগুলো স্মরণ করতে থাকে।
নিজের অশান্ত মনকে কিছুতেই শান্ত করতে পারছে না সে। নিজের অন্তরে সৃষ্টি হওয়া এই নতুন অনুভূতি সম্পর্কে তার কোনো ধারণা নেই। খুবই অস্থির লাগছে তার। বারবার অরহানের মুখশ্রী চোখের সামনে ভেসে আসছে। নিরুপমার চোখ ডলা দিয়ে সেগুলো দূর করার ব্যর্থ চেষ্টা করছে। এমন তো হওয়ার কথা নয়, কেন এমন অস্থির লাগছে? নিরুপমা হাঁসফাঁস করতে করতে আবার বিছানায় শুয়ে ঘুমানোর ব্যর্থ চেষ্টা করতে থাকে। নিজের অস্থিরতার সব দায় অরহানের উপর চাপিয়ে দিয়ে নিরুপমা মনে মনে বলতে থাকে, এই মেজর এতদিন আমাকে সামনাসামনি শাস্তি দেয়নি, এখন আমার ভাবনায় এসে অশান্তি করছেন। ঘুমিয়ে পড় নিরু, নইলে তোর খবর আছে। অন্যদিকে অরহান শাওয়ারের নিচে দাঁড়িয়ে নিজের মাথা ঠান্ডা করার চেষ্টা করছে। নিরুপমার দেওয়া ক্ষত ভুলতে পারছে না কিছুতেই। নিরু তাকে কখনোই ভালোবাসেনি, এই কথা বিশ্বাস করতে অরহানের প্রচণ্ড কষ্ট হচ্ছে। অরহান ওয়াশরুম থেকে বেরিয়ে কাঁপা কাঁপা পায়ে নিজের রুমে প্রবেশ করে। অরহান নিজের রুমের সমস্ত জিনিস ভেঙে তছনছ করে ফেলেছে। আজ নিজের রুমে তার বড্ড দমবন্ধ অনুভূত হচ্ছে। সারা রুম জুড়ে তার নিরুপমার স্মৃতি ভেসে আসছে। অরহান আলমারি খুলে শার্ট বের করে, তখনই নিরুপমার ফেলে যাওয়া জিনিসগুলো তার চোখে পড়ে। নিরুপমা অরহানের দেওয়া সব জিনিস রেখে গেছে। হঠাৎ অরহানের দৃষ্টি যায় নিরুর বিয়ের শাড়ির দিকে। মেরুন রঙের উপর গোল্ডেন কাজ করা শাড়িটি অরহান কত শখ করে নিরুর জন্য বিয়ের সময় কিনে এনেছিল। অরহান নিরুর শাড়িটি বুকে জড়িয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ে। চোখের সামনে ভেসে ওঠে কিছু স্মৃতি যা অরহান ছাড়া আর কেউ জানে না। কাউকে নিজের হৃদয়ের এই অমূল্য স্মৃতিগুলো সে জানতে দেয়নি, বুঝতে দেয়নি কখনো। অরহান আজ থেকে কয়েক মাস আগের ঘটনাগুলো স্মৃতিচারণ করতে থাকে, যখন প্রথমবার তার নিরুপমার সাথে দেখা হয়েছিল। অরহান নিজের জীবনের কয়েক মাস আগের ঘটনাগুলো স্মরণ করতে থাকে, যখন মাদকবিরোধী এক অভিযানের জন্য তাকে একটি গ্রামে পাঠানো হয়েছিল। অরহান জিপ গাড়িতে করে গ্রামের মনোরম পরিবেশ অবলোকন করতে করতে আর্মি ক্যাম্পের দিকে যাচ্ছিল। হঠাৎই তার দৃষ্টি নিবদ্ধ হলো নদীর তীরে ছোটাছুটি করা এক কিশোরীর দিকে। অরহান না চাইতেও নিজের আনমনেই গাড়ি ব্রেক করে সেদিকে দৃষ্টিপাত করলো। নদীর ধারে এক হাস্যোজ্জ্বল কিশোরী দৌড়ে হাঁসের বাচ্চাদের পিছে ছোটাছুটি করছিল। নদীর ধারের জলের শব্দ আর সেই চঞ্চল রমণীর খিলখিল হাসির শব্দের মিশ্রণে এক অমায়িক কাব্যিক পরিবেশ তৈরি হয়েছিল। পূর্ব দিগন্ত থেকে আসা রোদ্দুরে মেয়েটির মুখশ্রী যেন চাঁদের ন্যায় ঝলমল করছিল। অরহান মুগ্ধ হয়ে সেদিকে কতক্ষণ চেয়েছিল সেটা তার জানা নেই। হঠাৎ হুঁশ ফিরে এলে নিজের এই অনুভূতির জন্য তার নিজের উপরই প্রচণ্ড রাগ অনুভব হলো। মেয়েদের প্রতি নেতিবাচক মনোভাবের কারণে সবসময় নারী নামক মানুষদের থেকে অরহান দূরত্ব বজায় রেখেই চলেছে। অগত্যা নিজের মুগ্ধতাকে মাটি চাপা দিয়ে অরহান আর্মি ক্যাম্পের দিকে রওনা হলো। অন্যদিকে নদী থেকে ধরা মাছগুলো বিদেশে রপ্তানি করার জন্য প্রক্রিয়াজাতকরণ করা হচ্ছিল। নিবিড় গ্রামে এক কিশোর প্রক্রিয়াজাতকৃত মাছগুলো নিয়ে গাড়িতে তুলছিল রপ্তানির জন্য। তার সাথে ছিল তার সহকর্মী ও বন্ধু জাবের। নিবিড় দৃষ্টির আড়াল হলে জাবের বক্সগুলোর ভেতরে মাদকদ্রব্য লুকিয়ে দেয় পাচার করার জন্য। দুর্ভাগ্যবশত আর্মিরা সেই মুহূর্তে অভিযান পরিচালনা করলে নিবিড়কে অপরাধী ভেবে তারা তুলে নিয়ে যায় নিজেদের ক্যাম্পে। নিবিড় চিৎকার করে বললেও কেউ তার কথার গুরুত্ব দেয় না। নিবিড়কে হাঁটু গেড়ে মাটিতে বসিয়ে রাখা হয়েছিল। কিছুক্ষণ পর অরহান সেখানে উপস্থিত হয় আর জিজ্ঞাসাবাদ শুরু করে। নিবিড় বারবার অভিযোগ অস্বীকার করলেও সমস্ত প্রমাণ তার বিরুদ্ধেই ছিল। কিছুক্ষণ পরে নিবিড়ের বাবা সেখানে ছুটে এসে আকুতি মিনতি করতে থাকেন। অরহান পৈশাচিক হাসি দিয়ে সব কথা পাত্তা না দিয়েই নিবিড়কে ভেতরে নিয়ে যেতে বলল। তখনই তার দৃষ্টি গেল ক্যাম্প থেকে দূরে দাঁড়ানো সেই চাঁদের মতো ঝলমল মুখশ্রীর দিকে। মেয়েটি তার মায়ের সাথে ক্যাম্পের বাহিরে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে রয়েছিল, চোখে মুখে চিন্তার ছাপ। সাদা কাপড়ে পুতুলের মতো লাগছিল সেই মেয়েটিকে, কিন্তু অরহান সেদিকে নোটিশ করল না। অরহান পরবর্তীতে জানতে পারল মেয়েটির নাম নিরুপমা, দরিদ্র পরিবারের এক অসহায় মেয়ে। আর যাকে সে ধরে নিয়ে এসেছে সে তারই ছোট ভাই নিবিড়। অরহানের কি হলো কে জানে। সে নিবিড় এর ব্লাড টেস্ট করিয়ে দেখলো নিবিড় মাদকাসক্ত নয়।
তারপর আবার অভিযান পরিচালনা করে জাবেরকে খুঁজে বের করে আটক করলো আর নিবিড়কে নির্দোষ প্রমাণ করে ছেড়ে দিল। কিন্তু অরহানের অভিযান পরিচালনা শেষ হওয়ার কয়েকদিন পরও সে নিজের ভাবনা থেকে কিছুতেই নিরুপমা নামক রমণীকে মুছে ফেলতে পারল না। তবে ইগোর কারণে অরহান এই অনুভূতির নাম মুগ্ধতা না দিয়ে এর নাম দিল কামনা। নিরুপমাকে অরহানের প্রচণ্ড পরিমাণে ভালো লেগে গিয়েছিল। অরহান হয়তো তখনই এই মেয়েকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল। ফোনে তার বাবা আফসারকে বিয়ের কথা বললেও আফসার রাজি হলেন না। তুমি হঠাৎ করে বিয়ে কেন করতে চাচ্ছ? যে কাজে গিয়েছো সেই কাজ করে ফিরে আসো। হুট করেই কয়েকদিনের পরিচিত মেয়েকে বিয়ে করে বোকামি করো না। তবে অরহান তো তখন ঘোরে, এই অস্থিরতা তো তার দূর করতেই হবে। তাই নিরুপমার মা বাবার কাছে অরহান নিরুপমাকে বিয়ে করার প্রস্তাব দিয়ে বসল। নিরুর বাবা মা অরহানের প্রতি কৃতজ্ঞ ছিলেন, তাই তারা অরহানের প্রস্তাবে রাজি হয়ে যায়। কিন্তু অরহান তো অরহানই, সে নিরুপমার বাবা মাকে এক অন্যায় শর্ত দিয়ে বসল। বিয়ের পর আপনারা কেউ নিরুপমার সাথে যোগাযোগ রাখতে পারবেন না। বিয়ের পর নিরু কী করবে না করবে সেটা আমি ঠিক করব। ওকে আমার কথা মতোই চলতে হবে। নিরুপমার বাবা প্রথমে রাজি না হলেও তার মায়ের অনুরোধে রাজি হতে বাধ্য হন। নিরুপমার মায়ের মতে মেয়েকে তো ছেলেটা বিয়ে করেই নিচ্ছে, শর্ত হচ্ছে শুধু ওর কথা মতো চলতে হবে। তাহলে সমস্যা কি? তবে নিরুপমার বাবার মনে দুশ্চিন্তা ছিল, যোগাযোগ করতে দিবে না নিরুকে যদি বিয়ের পরে অত্যাচার করে। তবে নিরুপমার মায়ের সরল মন বলল, ছেলেটা যেহেতু পছন্দ করেই প্রস্তাব দিয়েছে, হয়তো অতটা অত্যাচার করবে না, মেয়েটা সেখানে স্বাচ্ছন্দ্যে থাকবে। নিরুপমার বাবার মনে অরহানের পরিবার সম্পর্কে জানার আগ্রহ ছিল। অরহান সব জানালেও এটা বলল না যে তার বাবা রাজি নয়, বলল কর্মব্যস্ততার কারণে আসতে পারবেন না। নিরুপমার বাবা তার দরিদ্রতার কথা চিন্তা করে আর আরেক সন্তানের খরচের কথা ভেবে এক পর্যায়ে রাজি হয়ে গেলেন। অরহান নিজেও জানে না সে কেন এরকম অমানবিক প্রস্তাব দিয়ে দিল। হয়তো তার মনে নিরুকে বিয়ের পরও হারিয়ে ফেলার ভয় ছিল। তবে অরহানের ভেতর তখনও এক উগ্র পুরুষ সত্তার অহংবোধ কাজ করছিল। নিজের এই অহংবোধকে সন্তুষ্ট করার জন্য অরহান তাই বিয়ের প্রথম রাতেই নিরুপমাকে নিজের ভোগের বস্তু বলে আখ্যায়িত করেছিল। নিরুকে পছন্দ করে বিয়ে করলে অরহান নিজের ইগো আর মেয়েদের প্রতি নেতিবাচক মনোভাবের কারণে এই মুগ্ধতা মেনে নিতে পারছিল না। দুর্বলতা যাতে প্রকাশ না হয়ে যায় সেই জন্য অরহান বিয়ের প্রথমে নিরুপমাকে ভালোবাসার অস্বীকৃতি জানিয়েছে, অপমান করেছে। আর নিজের ইগো স্যাটিসফাইড করার জন্য নিজের মনে নিরুপমাকে বিয়ে করার কারণ হিসেবে এক অদ্ভুত উত্তর তৈরি করেছে অরহান। অরহানের মতে নিরুপমা গরিব ঘরের অসহায় মেয়ে বলেই সে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে তাকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারে। এই অসত্য উত্তর তৈরি করে এই উত্তরকেই বিশ্বাস করতে শুরু করেছে অরহান। নিজের মন আর মস্তিষ্কের সাথে প্রতিনিয়তই এই উত্তর নিয়ে যুদ্ধ করতে হয় অরহানকে। নিরুকে বিয়ে করার কারণ হিসেবেও আফসারের কাছেও এই উত্তরকে উপস্থাপন করেছিল অরহান। তবে আর কেউ বুঝতে না পারলেও অবন্তিকা ঠিকই বুঝতে পারে যে অরহান নিরুপমাকে পছন্দ করেই বিয়ে করেছিল, শুধু ইগোর কারণে স্বীকার করতে পারেনি কখনো। বর্তমানে অরহান নিরুপমার শাড়ি আঁকড়ে ধরে এসবই চিন্তা করছিল। তখনই আবার অবন্তিকা এসে রুমের দরজা নক করতে থাকে। অরহান এবার একটু শান্ত হয়ে দরজা খুলে দেয়। অবন্তিকা অরহানের রুমে প্রবেশ করে রুমের বিশৃঙ্খল অবস্থা দেখে অরহানের পানে তাকালেন। অরহানের হাতে এখনও নিরুপমার শাড়ি। অবন্তিকা মুচকি হেসে বিছানায় বসে অরহানকে তার পাশে এসে বসতে বললেন। নিজের চারপাশে কঠোরতর এমন এক অদৃশ্য দেয়াল তুমি তৈরি করে ফেলেছ অরহান, যেই দেয়াল ভেদ করে কেউ তোমার আসল অনুভূতিগুলোকে বুঝতে পারে না, নিজের সত্যিকারের অনুভূতিকে ইগোর আড়ালে আর কতদিন লুকিয়ে রাখবে তুমি আগে এমন ছিলে না অরহান। তুমি কবে এতটা কঠোর হয়ে গেলে?